হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামী 29শে অক্টোবর 2025 কি এই প্রাথমিক 32,000 মামলার শেষ শুনানি হতে যাচ্ছে। এটাই কি লাস্ট হিয়ারিং? এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের সারস্বত সমাজে তথা প্রত্যেকটা কেন্দ্রবিন্দুতে শিক্ষক শিক্ষিকার আবহে ঘুরে বেড়াচ্ছে যে সম্ভবত 32,000 এই মামলার শুনানি পরিসমাপ্তি হয়তো ঘটতে যাচ্ছে 29শে অক্টোবর 2025 কলকাতা হাইকোর্টে। কেন না, যিনারা ছিলেন পিটিশনার্স কিংবা রেসপন্ডেন্টস কিংবা ডিফেন্ডেন্টস, হোয়াট এভার ইট মে বি, কিংবা পার্টি অন অ্যাডিশন অর অ্যাডিশন পার্টির তরফ থেকে যারা যারা বলার কিংবা বলবেন, মনে করা হচ্ছে আগামী 29শে অক্টোবর 2025 সেটার শেষ শুনানি। কারণ সবার কথা শোনা হয়ে গেছে, কোর্ট অত্যন্ত ধৈর্য সহকারে সবার কথা শুনেছে। এখন যে প্রশ্নটা আমাদের মধ্যে আসছে, তাহলে এর পরবর্তী হোয়াটস নেক্সট? টেরার লুমড লার্জ ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে কি হবে, এই চিন্তাটা আমাদের মাথায় আসছে। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ ডিভিশনাল বেঞ্চের যেনারা আছেন, দুজন জাস্টিস মহোদয়, সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছেন, দ্যাট ইজ আপ টু দেম। কিন্তু স্বাধীন ভারতের নাগরিক হিসেবে কোনো বিষয়ে আমরা আলোচনা পর্যালোচনা তাকে নিয়ে অ্যানালাইসিস করতেই পারি। সেদিক থেকে ইউটিউবার হিসেবে যেহেতু এই মামলাটা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে নাড়াচাড়া করছি, একজন মানুষের সামনে যদি এটাকে নিয়ে বারবার আলোচনা করা হয়, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সাব পয়েন্ট, প্রত্যেকটা সাব পয়েন্ট আমাদের একেবারে কর্ণগোচর এবং মুখস্থ হয়ে গেছে। তাই সেই নিরিখে আমরা খানিকটা আন্দাজ করতে পারি যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আগে একটু বলে দিই যে যে কোনো চাকরির প্যানেল বা যে কোনো চাকরি থাকবে কি যাবে সেটা কার উপর নির্ভর করে, তার ভিত্তিতে আমরা সহজেই বাংলা ভাষায় বুঝতে পেরে যাব যে এই ব্যাপারটা কোন দিকে ঘটছে। এক নম্বর হচ্ছে তার ভিত্তি হচ্ছে প্যানেল, মূল ভিত্তি প্যানেল। একটা চাকরির যখন কোনো নিয়োগ হবে, সে একজনও নিয়োগ হোক কিংবা 10,000 নিয়োগ হোক কিংবা 20,000 কিংবা 30,000 কিংবা 32,000, তার মূলটা প্যানেল থাকতে হবে। যে প্যানেলটা প্রকাশিত হবে, ওএমআর প্রকাশিত হবে, সবাই তার নাম্বার জানবে এবং সেই ভিত্তিতে কে কত পেয়েছে, ভাই আমি পেয়েছি 52, আমার আগে 53 আছে, কিংবা আমার পরে 52.95, 52.85, সেই থেকে আমার 52, তাই আমি ওয়েটিং হয়ে গেছি, কিংবা আমি 10 র্যাঙ্ক কিংবা 15 র্যাঙ্ক কিংবা 20 র্যাঙ্ক করেছি। কিন্তু এই মামলার ক্ষেত্রে, এই 32,000 মামলার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো প্যানেল প্রকাশিত হয়নি। যে প্যানেল প্রকাশিত হয়েছে বলে বলছি সেটা ডিপিএসসি থেকে, যদিও ডিপিএসসির কোনো ভিত্তি নেই বলে আমরা দেখলাম যে তরুণজ্যোতি তিওয়ারি মহোদয়, কুমারজ্যোতি, সৌম্য মজুমদার মহোদয় এবং আরও বিকাশ রঞ্জন বাবু, অ্যাডিশন পাঠিত যিনি পরে বলবেন, নেক্সট বলবেন 29 তারিখ, ফিরদৌস শামীম সাহেব, তেনারা প্রত্যেকেরই কথা যে 2011 সালে ডিপিএসসি তৈরি হয়েছিল। 1973 সালের প্রাথমিক শিক্ষার পর্ষদের আইন অনুযায়ী 4 বছর ডিপিএসসি স্থায়ী হয়। তাই 2015 পর থেকে ওই ডিপিএসসির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই মেয়াদ শেষ হয়ে যাওয়া ডিপিএসসি, সেখান থেকে প্যানেল বেরোনো মানে সেটা তো মেয়াদ উত্তীর্ণই প্যানেল বেরোচ্ছে, সহজ বাংলা। তার মানে প্যানেল প্রকাশিত হয়নি, এটা ওনারা পয়েন্ট করেছেন। এইভাবে অসংখ্য যে সমস্ত ডিসক্রিপেন্সিসগুলো আছে, সেগুলো প্রত্যেকটাকে যদি একসঙ্গে অ্যাকুমুলেট করি, আমরা দেখুন সহজেই বুঝতে পেরে যাব এই প্যানেলটা ভাগ্য কোন দিকে যাচ্ছে। যখন শেষবারের মতো শুনানি হয় 22শে সেপ্টেম্বর 2025, তখন সেখানে ওয়াই নামক একটি ক্যান্ডিডেটকে নিয়ে আলোচনা হয়। ওয়াই নামক ক্যান্ডিডেট, এই ওয়াই নামক ক্যান্ডিডেট কী করে এলো, কিভাবে এলো, তার উত্তর কিন্তু পর্ষদ দিতে পারেনি।
তারা বলছে যে এই ওয়াইটা এটা একটা অনলাইন প্রবলেম, এটা পরে আর আপডেট করা হয়নি, কিন্তু এটা যথেষ্ট সন্দেহের উদ্রেক করছে। এইভাবে আর কি কি সন্দেহ আছে না, যখনই কোনো রিক্রুটমেন্ট হয়েছে তার রেকমেন্ডেশনে আমরা অনেকগুলো প্রমাণ পেয়েছি। যেমন জলপাইগুড়ি জেলার যিনি সেই সময় হেড ছিলেন মৌহা গোপ ম্যাডাম, সেই মৌহা গোপ ম্যাডামের রেকমেন্ডেশন লেটার পাওয়া গেছে, যিনি কিন্তু বলছেন তার চিঠিতে তিনি সম্পূর্ণ কথাগুলো বলছেন। একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে রেকমেন্ডেশন কখনোই গ্রাহ্য নয়। তাহলে এটা নিশ্চয়ই একটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এখানে কোনো না কোনো একটা ডিসক্রিপেন্সি হয়েছে। নেক্সট, ওএমআর এখনও পর্যন্ত বেরোয়নি, কিংবা ওএমআরের যে মিরার কপি সেটাও ভাই এখন কারো কাছে নেই। কেউ কি বলতে পারবেন যে এই 42,949 জন যে মামলা থেকে কত পেয়েছেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। না আছে ওএমআর, না আছে ওএমআরে মিরার কপি। নিঃসন্দেহে এটা সন্দেহের উদ্রেক করছে। এবার টেট পাস না করেও চাকরি পেয়েছে এরকম নজিরও আছে, তার প্রমাণ জমা দেওয়া হয়েছে কোর্টে, যেটা নিঃসন্দেহে একটা ডিসক্রিপেন্সি প্রমাণ করছে। এক্সেমটেড ক্যাটাগরি, তার সূত্র আছে যে ল্যান্ড লুজার্স হতে হবে, ইনহিউম্যানিটাস হতে হবে, কিংবা এক্স সেন্সাস এমপ্লয়িজ হতে হবে। কিন্তু এমন চাকরি পেয়েছেন এক্সেমটেড ক্যাটাগরিতে যিনি না ল্যান্ড লুজার্স, না তিনি ইনহিউম্যানিটার্স, না এক্স সেন্সাস এমপ্লয়িজ, বা আরও অনেকে যা তার বিধিবদ্ধ নিয়মের মধ্যে পড়ছে না। এরপর ট্রেন্ড আনট্রেন্ড, আমি একটু মনে করে দিই, যখন এই 42,949 জনের মধ্যে যখন প্রথম নিয়োগ হয় তার ট্রেন্ড ছিল 12,443, অর্থাৎ 42,949 জনের মধ্যে ট্রেন্ড ছিল 12,443, আর বাকিরা ছিল নন ট্রেন্ড। তাহলে নো ডিএলএড নো টিচার, এই প্রশ্নটা এখানে কি করে এলো সেটা নিঃসন্দেহে সন্দেহের উদ্রেক করতেই পারে। এরপরে কি আছে, 5,216 জনের একটা লিস্ট যারা নম্বর একাডেমিকে নম্বর কম কিন্তু ভাইভাতে নাম্বার বেশি পেয়েছে, অ্যাপটিটিউড নাম্বার বেশি পেয়েছে। এবার সিলেকশন কমিটি কোথায়? সেখানে এস বাসুদেব রায় কোম্পানিকে ভার দেওয়া হয়েছে, এটা থার্ড পার্টি কেন ভার নিল এটা নিয়ে একটা প্রশ্ন হতেই পারে। এরপর ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট, মাঝে মাঝে প্রাথমিক পর্ষদ থেকে 6 এপ্রিল, 8 এপ্রিল, 5ই মে, মানে 6 এপ্রিল 2017, 8 এপ্রিল 2017, 5ই মে 2017, 5ই জুন 2017, 21শে সেপ্টেম্বর 2019 ক্ষণে ক্ষণে ডেকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বলে তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় অভিযোগ করেছেন, এবং তার অভিযোগ সব কিছু তার বিধিবদ্ধভাবে তিনি রিটিন নোট অফ সাবমিশন জমা দিয়েছেন কোর্টের কাছে। তাহলে এটা নিঃসন্দেহে একটা সন্দেহ উদ্রেক করতে পারে। এরপর এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, আমরা দেখেছি ওয়েস্ট মেদিনীপুরের ক্ষেত্রে 383 জনকে নিয়োগ করা হয়েছে, নদিয়াতে 171 জন নিয়োগ হয়েছে, হুগলিতে 83 জন নিয়োগ হয়েছে, পূর্ব মেদিনীপুরে 53 জন নিয়োগ হয়েছে, পুরুলিয়াতে 15 জন নিয়োগ হয়েছে, যাদের কোনো তথ্য নেই তারা কেন নিয়োগ হয়েছে, কোন সূত্রে নিয়োগ হয়েছে, কোন ক্যাটাগরিতে নিয়োগ হয়েছে। হ্যাভিং নো সলিডিটি অর হ্যাভিং নো এক্সিস্টেন্স, হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং, ইট ইজ আপারলি পিপল স্ট্যাটাস। নেক্সট, প্যারাটিচার স্ক্যাম বলা হচ্ছে, আমি এটাকে স্ক্যাম বলছি, কোট আনকোট স্ক্যাম বলছি। কেন স্ক্যাম বলছি না, প্যারাটিচার নিয়োগের ক্ষেত্রে পরিষ্কার বলেছিল যে কোনো ফ্র্যাকশনাল নাম্বার আসবে না, কারণ তাদেরকে একটা ছিল যে 1 বছর হলে 2 বছর হলে তাদের একটা এক্সপিরিয়েন্সের একটা নাম্বার ছিল 1, 2, 3, 4। তো দেখা যাচ্ছে যে প্যারাটিচাররা 8.6, 4.55, 4.50, 2.33, 1.6 এর নাম্বার হয়েছে। তাহলে হয় তারা প্যারাটিচার নয় অথবা দুর্নীতি হয়েছে। এরপর না, ভায়োলেশন অফ ইন্টারভিউ, 20,000 জনের একটা 20,000-এরও বেশি জনের একটা তালিকা জমা দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় কোর্টে, যেখানে তিনি দেখিয়েছেন যে এই 20,000-এরও বেশি ক্যান্ডিডেট যারা এখন চাকরি করছেন তারা ইন্টারভিউতে যে নাম্বার পেয়েছেন, অ্যাপটিটিউডে যে নাম্বার পেয়েছেন, 100 জন, 200 জন, 300 জনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু 20,000-এরও বেশি ক্ষেত্রে এটা কী করে সম্ভব? তাহলে এটা তখনই হবে যখন কপি অ্যান্ড পেস্ট এই সূত্র ব্যবহার করা হবে, তার মানে দুর্নীতি হয়েছে। এইভাবে রিজার্ভেশন, এখানে দুর্নীতি হয়েছে,
অ্যাপটিচিউড টেস্ট এক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। 8,824 জনের 14.191 কেস, এখানে দুর্নীতি হয়েছে এবং প্যানেল নেই। তাই এই সব কিছু পয়েন্ট আমাদেরকে এই দিকে ভাবাচ্ছে যে এখানে কিন্তু দুর্নীতি হয়েছে। তাই দুর্নীতি হওয়ার ফলে কি হবে সেটা একমাত্র কলকাতা হাইকোর্টই বিচার করবে। হোয়াটস নেক্সট। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।